নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব এখন তলপাড় হচ্ছে এবং যার এফেক্ট কিন্তু সরাসরি পড়ছে ভারতবর্ষে। আজকের আমাদের টপিক হলো বাংলাদেশের সেনা অভ্যুত্থান, অর্থাৎ বাংলাদেশে মিলিটারি শাসন শুরু হয়েছে। সে দেশের হাসিনা সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সেই নিয়ে কিন্তু অস্থিরতা চলছে বাংলাদেশে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে বাংলাদেশে অশান্তির খবর, কেন বাংলাদেশে এরকম পলিটিক্যাল এমার্জেন্সি বা সেনা অভ্যুত্থান হলো, এর পেছনে কি কি কারণ আছে, এই যে বাংলাদেশে মিলিটারি শাসন শুরু হয়েছে এতে বাংলাদেশের কি ভালো হবে কি খারাপ হবে, আর এরই জন্য ভারতবর্ষের বুকে কোন এফেক্ট পড়বে তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসুক, ছাত্র যুবদের কথা অনুযায়ী নতুন সরকার গড়ে উঠুক এবং সে দেশের যে বিরোধী পক্ষ অর্থাৎ সে দেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষিত হোক। ভারত বাংলাদেশ ভাই ভাই, বাংলাদেশের আরও উন্নতি হোক, এটাই আমরা চাই। ভিডিওটি ভালো করে দেখুন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। তো আজকের ভিডিও মিলিটারি রুল ইন বাংলাদেশ। মেনলি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কিন্তু কোটা মুভমেন্ট চলছিল, অর্থাৎ ছাত্র যুবদের আন্দোলন চলছিল। আর সেই ছাত্র যুবদের আন্দোলনের এফেক্ট হিসাবে সেখানে কিন্তু হঠাৎ করে মিলিটারি রুল শুরু হয় এবং সে দেশের প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় এবং তার ফলে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে একটা বিরাট অস্থিরতা শুরু হয়েছে। আর তারই পরোক্ষ এফেক্ট বা প্রত্যক্ষ এফেক্ট পড়েছে ভারতবর্ষে। ভারতবর্ষও কিন্তু এই বাংলাদেশের এই যে অস্থিরতা শুরু হয়েছে তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন। ভারত বাংলাদেশের যে সমস্ত বর্ডার লাইন আছে সেখানে ভারতের দিকে কিন্তু কড়া নিরাপত্তা জারি করেছেন ভারত সরকার। এখন এই যে বাংলাদেশে পলিটিক্যাল অস্থিরতা বা এই যে মিলিটারি রুল শুরু হয়েছে বা এই যে অশান্তি শুরু হয়েছে তার খবরটা ভালো করে দেখে নেব। মেনলি কিছুদিন আগে থেকে বাংলাদেশে চলছিল কোটা রিফর্ম মুভমেন্ট, অর্থাৎ সংরক্ষণ বিরোধী আন্দোলন। মেনলি ইউনিভার্সিটি বা কলেজের ছাত্রছাত্রীরা আর ছাত্র যুবরা কিন্তু এই আন্দোলন শুরু করেছিল। আর এই আন্দোলন করতে গিয়ে সে দেশের পুলিশের সঙ্গে কিন্তু সরাসরি সংঘর্ষ হয় ছাত্র যুব আন্দোলনকারীদের। আর সেখানে কিন্তু পুলিশের গুলিতে প্রায় 300 জনের বেশি ছাত্রছাত্রী কিন্তু মারা যায় এবং হাজার হাজার ছাত্র যুবদেরকে কিন্তু গ্রেপ্তার করে সে দেশের হাসিনা সরকারের পুলিশ। আর সেটাই কিন্তু হাসিনা সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য বিরাট বড় সমস্যা হয়ে দেখা দেয় এবং লাস্ট দুদিনে কিন্তু এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। আর সেখানেও কিন্তু ছাত্র যুবদের শহীদের সংখ্যা বাড়তে থাকে। যত শহীদ হয়েছে ছাত্র যুবরা তত কিন্তু এই আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছে। এমনই অবস্থা হয়ে দাঁড়ায় যে বাংলাদেশের সেনাবাহিনী বুঝতে পারে যে এই সরকারের আর বেশি দিন সময় নেই। তাই বাংলাদেশের সেনাপ্রধান, যার নাম হচ্ছে ওয়াকুজ্জামান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ দেন যে আপনি 40 মিনিটের মধ্যে পদত্যাগ করুন, নাহলে কিন্তু আপনার প্রাণ হানি হবে। আর সেই ভয়ে যখন দেখা যায় যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা মিলিটারি শাসন বা সেনাদের শাসন শুরু হয়ে গেছে, তখন হাসিনা কিন্তু পদত্যাগ করে বাংলাদেশের এয়ারফোর্সের হেলিকপ্টার করে বাংলাদেশ ছাড়ে। সেখান থেকে সে আসে ভারতবর্ষের আগরতলাতে, ত্রিপুরার। আর সেখান থেকে আগরতলাতে প্লেনে করে সে চলে যায় ভারতবর্ষের উত্তরপ্রদেশে। যেটা জানা যাচ্ছে সে এখনও ভারতবর্ষে আছে, তবে বেশিক্ষণ সে ভারতবর্ষে থাকতে পারবে না, হয়তো সে আমেরিকা কিংবা লন্ডন যাবে বলে অনেকে মনে করছে। এখন এই যে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেলেন, সেখানে সেনা অভ্যুত্থান শুরু হলো। এর ফলে আন্দোলনকারীরা কিন্তু এই প্রধানমন্ত্রীর যে আবাস অর্থাৎ গণভবন কিন্তু দখল করে নেয় এবং সেখানে তারা তাণ্ডব চালায়, জিনিসপত্র ভাঙচুর করে, অনেক কিন্তু চুরিও করে। তার সাথে দেখা যায় যে সেখানে যে বঙ্গবন্ধুর মূর্তি বা অনেক স্বাধীনতা সংগ্রামী বা সেখানকার যে শিল্পী সাহিত্যিকদের মূর্তি কিন্তু ভাঙে। এই আন্দোলনকারীদের মধ্যে এক প্রকারের আন্দোলনকারী ছিল যারা কিন্তু উগ্রপন্থী বা তারা জঙ্গি আন্দোলন এটিকে রূপ দেয়। শুধু তাই নয়, যেহেতু হাসিনা সরকারের পতন ঘটেছে, হাসিনার যে রাজনৈতিক দল সে আওয়ামী লীগের সমর্থকদের উপরও কিন্তু অত্যাচার শুরু হয়। এমনকি এই যে অশান্তি শুরু হয়েছে সেই অশান্তির সুযোগ নিয়ে এক দলের মৌলবাদীরা কিন্তু সে দেশের যে সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের উপরেও কিন্তু অত্যাচার করে এবং শোনা যায় যে এই এক রাতের মধ্যে নাকি 100 জনের বেশি সংখ্যালঘুর
মৃত্যু ঘটেছে, বাংলাদেশে ঘর দুয়ার কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম যখন আমরা খবর পেয়েছি, তার সঙ্গে আমরা আবার অন্য খবরও পাচ্ছি যে সে দেশেরই ছাত্র যুবরা, যারা সেকুলারপন্থী ছাত্র যুবরা, তারা কিন্তু আবার সংখ্যালঘুদের বাড়ি এবং মন্দিরকে তারা পাহারা দিচ্ছে, যাতে মৌলবাদী দুষ্কৃতীরা এই সুযোগ নিয়ে এই সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতে না পারে। দুটো খবরই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর সে দেশের যিনি রাষ্ট্রপতি আছেন, সেই রাষ্ট্রপতি বিএনপি নেত্রী খালেদা জিয়া, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুর্নীতির দায়ে জেলে ছিলেন, তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। এবং সেনাপ্রধান যিনি এখন ক্ষমতায় বসেছেন, ওয়াকুজ্জামান, তিনি একটি ভিডিও বার্তাতে বলেছে যে দেশের মানুষজন যাতে সেনাবাহিনীর উপরে তারা ভরসা রাখে এবং সেনাবাহিনীর প্রধান আগামী দিনে ছাত্র যুবদের সঙ্গে আলোচনা করে নতুন অন্তর্বর্তী সরকার গড়ে তুলবে, যাতে বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসে এবং উন্নতি বজায় থাকে। অনেকে বলছেন যে এই যে নতুন সরকার গঠন করা হবে, তার উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হতে পারে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। এখন মোহাম্মদ ইউনুসকে আগেও কিন্তু একবার এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কিন্তু তখন প্রস্তাব গ্রহণ করেননি। এখন তিনি প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে ওদেশের সেনাপ্রধান বলেছে দ্রুত শান্তি বজায় রাখার জন্য এবং দ্রুত যে নতুন একটি সরকার ইলেকশনের মাধ্যমে ওদেশে প্রতিষ্ঠা হবে, সেজন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান তৎপরতা দেখাবেন বলে বলেছেন। কিন্তু এ তো গেল বাংলাদেশের খবর। এখন এর সরাসরি এফেক্ট পড়েছে ভারতবর্ষে, কারণ ভারত বাংলাদেশ প্রায় ভাই ভাই, দুই দেশ কিন্তু একই সঙ্গে সমানভাবে উন্নত করছিল। মনে রাখতে হবে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু ভারত সরকার পুরোপুরি সাহায্য করেছিল বাংলাদেশকে। এক প্রকারে ভারতের সাহায্যে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছিল। তাই বাংলাদেশে যখন এই অশান্তি চলছে, তখন কিন্তু ভারতবর্ষ একটা সরাসরি এফেক্ট পড়েছে। সেই কারণে কিন্তু যে বাংলাদেশ তীরবর্তী যে সীমান্তবর্তী এরিয়াতে বিএসএফের কিন্তু পাহারা বাড়ানো হয়েছে। ভারতীয় বিএসএফের যিনি ডিজি, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে এসেছেন এবং সীমান্তবর্তী অঞ্চলগুলি তিনি পরিদর্শন করেছেন। সেই সঙ্গেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথেও কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছেন। এখন ভারত সরকার টোটাল বিষয়টির উপরে কিন্তু নজর রাখছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ভারত সরকার যা বলবে সেই নির্দেশ মতেই পশ্চিমবঙ্গ চলবে, কারণ পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় এফেক্ট পড়তে পারে। কারণ পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য, সবথেকে বেশি বর্ডার আছে কিন্তু পশ্চিমবঙ্গেই। এখন বাংলাদেশে হঠাৎ করে এই যে হাসিনা সরকারের পতন হলো আর মিলিটারি শাসন শুরু হলো, তার কারণ কি আছে, সেই কারণগুলো আমরা পরপর করে দেখে নেব। প্রথমেই এই 2024-এই কিন্তু পরপর এই কয়েক মাসে কতকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে পরপর ঘটে যায়। প্রথমে জানুয়ারি মাসে বাংলাদেশে ইলেকশন হয়, আর সেই ইলেকশনে কিন্তু একটা বিরাট বড় অভিযোগ ওঠে যে হাসিনার আওয়ামী লীগ পার্টি লোকজনকে ভোট দিতে দেয়নি, র্যাগিং করেছে এবং করাপশন করে ভোটে জিতেছে। হাসিনা সরকারের বিরুদ্ধে জোর করে ভোটে জেতা বা র্যাগিং করে ভোটে জেতার অভিযোগ কিন্তু আগেও অনেকবার ঘটেছে। এবারে কিন্তু সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা কিন্তু ব্যাপক রেগেছিল এই হাসিনা সরকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিএনপি যে প্রধান প্রতিপক্ষ পার্টি, তারা কিন্তু ভোট বয়কট করে। তার ফলে সহজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা সরকার কিন্তু জিতে যায়। আর এই ভোটের পরে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এই যে র্যাগিং করে ভোটে জেতা বা জোর করে ভোটে জেতা এর খবর কিন্তু প্রকাশিত হয়। শুধু বাংলাদেশে বা ভারতে নয়, এমনকি আমেরিকার একটি সংবাদপত্রেও কিন্তু এই হাসিনার পার্টির যে র্যাগিং করে ভোটে জিতেছে তার খবর কিন্তু প্রকাশিত হয়। আর তার ফলেই কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের হাসিনা সরকারের একটা সরাসরি সংঘর্ষ দেখা যায় বা একটা তর্ক বিতর্ক শুরু হয়। সেখানে নাকি আমেরিকা বাংলাদেশকে বলে যে তারা নাকি বাংলাদেশে একটা আর্মি বেস ক্যাম্প তৈরি করবে, কিন্তু হাসিনা সরকার তার প্রতিবাদ করে। আর তারই প্রতিবাদে আমেরিকা নাকি বলে দেয় যে তাদের ক্ষমতা আছে বাংলাদেশ আর মায়ানমারকে নিয়ে নতুন দেশ তাদের তৈরি করার। এই নিয়ে কিন্তু আমেরিকা আর হাসিনা সরকারের মধ্যে একটা বিরাট বড় বিবাদ দেখা যায়। অনেকে বলছেন এই যে হাসিনা সরকারের পতন হয়েছে, এখানেও হয়তো এই আমেরিকার কোনো না কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। আরও একটি ঘটনা ঘটে, এই নির্বাচনের পরেই কিন্তু বাংলাদেশে শুরু হয় ইন্ডিয়া আউট মুভমেন্ট বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন। মেনলি আমরা জানি যে হাসিনার সাথে ভারত সরকারের একটা বিরাট বড় সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। আর সেই কারণে হাসিনার বিরোধিতা করতে গিয়ে তারা ভারতবর্ষের বিরোধিতা শুরু করে ওই দেশের এক শ্রেণীর মানুষ। মেনলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন, তখনও কিন্তু এই হাসিনার বিরোধী পক্ষের পার্টি বা মৌলবাদীরা কিন্তু এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছিলেন। আবার হাসিনা যখন এই ভারতবর্ষের নির্বাচনের পরে দুবার
ভারতবর্ষ সফরে এসছেন তখনও কিন্তু তার প্রতিবাদ করেছেন সে দেশের এক শ্রেণীর মানুষ। তার সাথে সাথে লাস্টবার হাসিনা যখন ভারতবর্ষ ভিজিটে এসেছিলেন তখন কিন্তু তিনি একাধিক চুক্তি করেছিলেন ভারত সরকারের সঙ্গে। তার মধ্যে একটা মেন চুক্তি বা পরামর্শ করা হয়েছিল যে বাংলাদেশের বুক ছেড়ে নাকি ভারতবর্ষে রেলপথ বসবে, ভারতে রেল যাবে নর্থ ইস্টের রাজ্যগুলির জন্য। আর এই যে প্রস্তাবের খবর যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হয় তখন কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু এটা বিরাট বড় রেগে গেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন। অন্যদিকে তিস্তার জল যাতে বাংলাদেশকে দেওয়া হয় সেই নিয়ে কিন্তু তারা বারবার প্রতিবাদ করেছে বা দাবি জানিয়েছে হাসিনার কাছে বা বাংলাদেশের কাছে। অর্থাৎ হাসিনা বিরোধী একটা কিন্তু মনোভাব অলরেডি তৈরি হয়। যারা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার চলে গেছে, তাদের মনেও একটা হাসিনা বিরোধী প্রভাব তৈরি হয়। অন্যদিকে ভারতীয় পণ্য বিরোধী প্রভাবটাও কিন্তু হাসিনা বিরোধী হিসাবে কাজ করে। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ বা তাৎক্ষণিক কারণ হচ্ছে অ্যান্টি কোটা মুভমেন্ট। বাংলাদেশে কি হয় যে 30% রিজার্ভেশন দেওয়া ছিল মুক্তিযোদ্ধার ফ্যামিলিদের জন্য। আর এই রিজার্ভেশন এই রিজার্ভেশনকে মুছে ফেলার জন্য আগেও কিন্তু বাংলাদেশে আন্দোলন হয়েছে। আর সেই আন্দোলনকে কাজে লাগিয়ে কিন্তু হাসিনা সরকার একটা সময় এই সমস্ত রিজার্ভেশনকে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু হাইকোর্টের নির্দেশে আবার রিজার্ভেশন ফিরে এসেছিল। হাইকোর্টের নির্দেশে এই রিজার্ভেশন ফিরে আসার পরেই কিন্তু ওই দেশের ছাত্র যুবরা আন্দোলন শুরু করে। আন্দোলনে কিন্তু ব্যাপক এফেক্ট দেখা যায়। জানা যায় যে 300 জনের বেশি ছাত্র কিন্তু এখানে শহীদ বরণ করে এবং অনেক ছাত্র কিন্তু পুলিশের দ্বারা আহত হয় এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনের মাঝেই সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আসে, যেখানে সুপ্রিম কোর্ট রিজার্ভেশনের একটা সংস্করণ নিয়ে আসে। মাত্র 5% রিজার্ভেশন রেখে প্রায় 95% যে ইউআরদেরকে দেওয়া হয়। অনেকে ভেবেছিল এই সুপ্রিম কোর্টের নির্দেশে হয়তো এই আন্দোলন বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আন্দোলন কিন্তু বাড়তে শুরু করে। মেনলি কেন আন্দোলন বাড়তে শুরু করে, যে এই যে অনেক শহীদ হয়েছিল 300-400 জন ছেলেপুলে বা ছাত্র যুবরা, তার প্রতিবাদে কিন্তু তার বন্ধুরা, তার ভাইরা কিন্তু আন্দোলন কিন্তু ব্যাপক রূপ দেখাতে শুরু করে। আর তার ফলে আরও কিন্তু পুলিশ অত্যাচারী হয়ে ওঠে। পুলিশ অনেক ছাত্র যুবদের উপরে অত্যাচার করে। একদিনেই প্রায় 100 জনের বেশি ছাত্র যুবক কিন্তু মারা যায়। আর তার এফেক্টই কিন্তু বিরাট বড় রূপ নেয় হাসিনা সরকারের বিরুদ্ধে এবং এই আন্দোলনকারীরা কিন্তু পুলিশের সমস্ত বাধা পার করে বাংলাদেশের গণভবনকে দখল করে নেয়। আর আর্মি বাধ্য হয়ে এখানে ইনভলভমেন্ট করে এবং হাসিনা সরকারকে পদত্যাগ করতে বলে। হাসিনা প্রাণ বাঁচাতে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পলায়ন করে। আর তার ফলেই কিন্তু এখানে হাসিনা সরকারের পতন শুরু হয়। আরও একটি কারণ আছে, মেনলি এই যে বিরাট বড় ছাত্র যুবদের আন্দোলন হয়েছিল, মেনলি কি দেখা যায় যে সমস্ত ছাত্র যুবদের আন্দোলনগুলি হয় সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলন করে, অ্যাকচুয়ালি প্রাণ দেয় কিন্তু ছাত্র যুবরা, যেখানে কোনো তাদের পলিটিক্যাল কালার থাকে না, কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট করে এক দলের রাজনৈতিক নেতারা। আর এই আন্দোলনের যে গুড় বা আন্দোলনের ফল কিন্তু এই রাজনৈতিক নেতারাই কিন্তু খায় বা রাজনৈতিক দলগুলো কিন্তু খায়। অনেকে মনে করছে যে এই আন্দোলনের কিন্তু সরাসরি ইনভলভমেন্ট ছিল বাংলাদেশের বিরোধী পক্ষের পার্টি বিএনপি পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তার সাথে জামাতি জঙ্গি সংগঠন। এই জামাতি জঙ্গি সংগঠন এরাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে এখানে আন্দোলনে যোগ দেয় এবং আন্দোলনকে আরও হিংসাত্মক করে তোলে। এই কারণে কিন্তু বাংলাদেশের সরকারের পতন ঘটে। এখন এই যে বাংলাদেশ সরকারের পতন ঘটলো, হাসিনা সরকারের পতন হলো, এর ফলে এর প্রভাব বাংলাদেশে কি পড়তে পারে বা পড়তে শুরু করেছে। মেনলি ভালো এফেক্টও আছে, খারাপ এফেক্টও আছে। এখন ভালো এফেক্টগুলো দেখে নেব। মনে রাখতে হবে এই আন্দোলনের ফলে কি হয়েছে, একটা অত্যাচারী শাসকের কিন্তু পতন ঘটেছে। যে কোনো দেশের জন্য কিন্তু অত্যাচারী শাসক কিন্তু কোনোদিনও ভালো নয়। সেখানে হাসিনা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অত্যাচারী শাসক ছিল, তার কাছে কিন্তু কোনো জনসমর্থন ছিল না, সে ভোট করতে দিত না, সে লোকাল মানুষের কথা শুনতো না, নিজে যেটা মনে করতো সেটাই করতো। সেখানে অত্যাচারী শাসকের পতন কিন্তু সবসময় যে কোনো দেশের জন্য ভালো। অন্যদিকে এই যে মিলিটারি শাসন চালু হয়েছে সেখানে কিন্তু হাসিনার যে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্র কিন্তু পতন হয়েছে, যা কিন্তু সরকারের জন্য, যা কিন্তু সে দেশের মানুষের জন্য ভালো। একনায়কতন্ত্র কিন্তু কোনো দেশের জন্যই ভালো নয়। অন্যদিকে মেনলি নতুন সরকার ক্ষমতায় আসবে কিছুদিনের মধ্যে। আর নতুন সরকার ক্ষমতায় এলে যে পুরনো যে একটা জগদ্দল সরকার তার পতন ঘটেছে, তার নতুন সরকার যে ক্ষমতায় আসবে, সবসময় সরকারের পরিবর্তন, যত তাড়াতাড়ি সরকারের পরিবর্তন হবে তাহলে কিন্তু দেশের মানুষ ভালো হবে। কারণ নতুন সরকারেরও কিন্তু ভয় থাকবে, তারা বুঝতে পারবে যে আমরাও কিন্তু বেশি দিন আমাদের স্বৈরতন্ত্র চালাতে পারবো না।
অন্যদিকে এখানে মেনলি আন্দোলনটা করেছে ছাত্র যুবরা আন্দোলনটা করেছে। এখন ছাত্র যুবদের আন্দোলন কিন্তু সবসময় ভালো, ছাত্র যুবদের আন্দোলন কিন্তু সব থেকে বড় এফেক্টিভ হয়। আর সেখানেই যে সরকারি ক্ষমতায় আসুক না কিন্তু তারা কিন্তু ভয় থাকবে যে ছাত্র যুবরা কিন্তু আবার গর্জে উঠতে পারে। কারণ দীর্ঘদিন হাসিনা সরকার কিন্তু ছিল, সেখানে বিরোধী পার্টিরা বিএনপি পার্টি কিন্তু কোনো মতে হাসিনা সরকারকে সরাতে পারেনি। সেখানে এই ছাত্র যুবরা একটা সরকারকে পুরো সরিয়ে দিয়েছে বা পুরো পতন ঘটিয়েছে। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি সরকারও কিন্তু ছাত্র যুবদের কিন্তু হিংসার, ছাত্র যুবদের আন্দোলনের মুখে পড়তে পারে। তাই বিএনপি সরকারেরও কিন্তু ভয় থাকবে, কারণ ছাত্র যুবরাই হচ্ছে দেশের আসল শক্তি। এখন এর ফলে বাংলাদেশে কি ব্যাড এফেক্ট পড়বে? মনে রাখতে হবে হাসিনা সরকার কিন্তু টানা দীর্ঘদিন কিন্তু ক্ষমতায় ছিল, একটা স্টেবল সরকার ছিল। মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু হাসিনা সরকারের যে নিয়ন্ত্রণে, হাসিনা সরকারের রাজত্বে কিন্তু ব্যাপক উন্নতি করেছিল, বাংলাদেশের ইকোনমি কিন্তু তত্তর করে এগিয়ে গিয়েছিল। অন্যদিকে শাসক হিসাবে হাসিনা ছিল কিন্তু খুব প্রোগ্রেসিভ এবং লিবারাল এবং ছিল সেকুলার। তার ফলে সে দেশের মাইনরিটি হিন্দুরা কিন্তু খুব শান্তিতে ছিল। তার ফলে সে দেশের মাইনরিটি হিন্দুরা বা সংখ্যালঘু হিন্দুরা কিন্তু খুব শান্তিতে ছিল, তাদের উপরে অত্যাচার কিন্তু কম হতো। এবং শুধু তাই নয়, সে দেশের শিল্পী সাহিত্যিকরা কিন্তু খুব সাবধানে ছিল। যে যুক্তিবাদী সংগঠন আছে তারাও কিন্তু খুব শান্তিতে ছিল, তারা নিরাপত্তা ছিল এই হাসিনা সরকারের আন্ডারে। এখন হাসিনা সরকারের পতন ঘটেছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু মুসলিমপন্থী সরকার। তাহলে বুঝে নিতে হবে আগামী দিন হয়তো এই মাইনরিটিদের উপরে বা সংখ্যালঘুদের উপরে বা শিল্পী সাহিত্যিকদের উপরে কিন্তু ব্যাপক অত্যাচার নেমে আসতে পারে, যেটা কিন্তু কোনো দেশের জন্য ভালো নয়। অন্যদিকে আমরা এই আন্দোলনে দেখছি এক শ্রেণীর আন্দোলনকারীরা যারা কিন্তু পুরো উগ্রপন্থীর মতো তারা ব্যবহার করেছে। তারা দেখেছে কি করেছে, তারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, অনেক শিল্পী সাহিত্যিকদের মূর্তি ভেঙেছে, অনেক স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু ভেঙেছে। আমরা জানি ৭১-এর মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বা মুক্তিযোদ্ধাদের কত বড় ভূমিকা ছিল। এখন এক শ্রেণীর মানুষ যদি মনে করে যে ওদেশের এই সমস্ত মহান পুরুষদের মূর্তি ভেঙে দিয়ে তাদের অবদানকে মুছে ফেলবে, সেটা কিন্তু কোনোদিনই দেশের জন্য ভালো নয়। তাহলে বাংলাদেশের ইতিহাস কিন্তু তাদেরকে কোনো দিনই ক্ষমা করবে না। কারণ মনে রাখতে হবে প্রত্যেকটি মহাপুরুষের কিন্তু গুরুত্ব আছে। আপনি কার্ল মার্কসকে পছন্দ না করতেও পারেন, কিন্তু কার্ল মার্কসের আপনি মূর্তি ভাঙবেন না, কারণ কেউ না কেউ কার্ল মার্কসকে পছন্দ করেন এবং কার্ল মার্কসের নীতি কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল। তাহলে আপনি যদি গান্ধীবাদকে পছন্দ করেন, তাহলে আপনি গান্ধীবাদের মূর্তি করুন, সেটাকে পুজো করুন, কিন্তু অন্যদিকে আপনি কার্ল মার্কসের মূর্তিকে ভাঙবেন না, কারণ কোনোদিনই মহাপুরুষের মূর্তি ভাঙা ভালো নয়। অন্যদিকে আরও একটি মাথায় রাখতে হবে, এই যে স্ট্যাচুগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু জনগণের টাকাতেই তৈরি করা হয়েছে। তাই এগুলো ভেঙে ফেলা মানে কি জনগণের টাকার অপচয় ঘটানো। আপনারা যদি মনে করেন আপনি অন্য কোনো লোকের মূর্তি তৈরি করবেন, করুন, কিন্তু এই মূর্তি ভাঙা কিন্তু কোনোদিনই ভালো নয়। অন্যদিকে আমরা দেখতেছি এই হাসিনা সরকারের পতনের ফলেই কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। এই অত্যাচার কিন্তু কোনোদিনই ভালো নয়। আমরা ভারতবর্ষেও দেখেছি যে পার্টি ক্ষমতায় এলো তার বিরোধী পক্ষের পার্টির উপরে কিন্তু অত্যাচার করা হয়। তাই বিরোধী পক্ষের পার্টির উপরে এই অত্যাচার করা কিন্তু কোনোদিনই ভালো নয়। এমনকি অনেকে মুক্তিযোদ্ধাদের ফ্যামিলির উপরে অত্যাচার করছে, এটাও কিন্তু উচিত নয়। কারণ মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরাট বড় ভূমিকা আছে বা আত্মত্যাগ ছিল। আবার দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী তার ভবন ত্যাগ করার পরই সাধারণ ছাত্রছাত্রীরা বা আন্দোলনকারীরা সেই ভবনে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে, চুরি করেছে, তাণ্ডব চালিয়েছে। এগুলো কিন্তু উচিত নয়। মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর বাড়ি বা সমস্ত জিনিসপত্র কিন্তু সাধারণ মানুষের টাকায় তৈরি। তাই এটা ভাঙা মানে কিন্তু ক্ষতি, নিজেদের টাকা অপচয় করা বা নষ্ট করা। অন্যদিকে এই যে উত্তেজনাপূর্ণ সিচুয়েশন তৈরি হয়েছে, তার ফলে কী হবে, বেশ কয়েকদিন কিন্তু মানুষ বাড়ি থেকে বেরোবে না, সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। তার ফলে কী হবে, যারা দিন আনা দিন খায় মানুষ, ও দেশের গরিব মানুষ, তারা কিন্তু কাজে যেতে পারবে না। আর কাজে না বেরোলে তাদের কিন্তু পেটে টান পড়বে, তাদের জন্য কিন্তু বিরাট বড় সমস্যা দেখা দিবে। অন্যদিকে যারা অসুস্থ মানুষ, তারা চিকিৎসা করাতে যেতে পারবে না, তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা এফেক্ট দেখা দিবে। অন্যদিকে এই যে বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে, এর ফলে কিন্তু যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হয়। তাই দুই দেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেলে ভারত থেকে যে মালগুলো যায় সেই মালগুলো কিন্তু আর যেতে পারবে না। তাহলে কী হবে, ওদেশে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে, আর ওদেশ থেকে এদেশে যে মালগুলো আসে সেগুলো কিন্তু আসতে পারবে না, আর সেখানে সেই সবজি মাছ বা ফল সেগুলো কিন্তু পচতে শুরু করবে, যার এফেক্ট কিন্তু ওদেশের মানুষের উপরে ব্যাপকভাবে পড়বে। এখন এই যে বাংলাদেশে এত বড় সেনা অভ্যুত্থান হলো বা বিরাট বড় পরিবর্তন হলো, এর এফেক্ট ভারতবর্ষে কি পড়বে? মনে রাখতে হবে ভারত বাংলাদেশ
ভাই ভাই সেখানে বাংলাদেশের উপর এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তার কিন্তু সরাসরি এফেক্ট, খারাপ এফেক্ট কিন্তু ভারতবর্ষে পড়তে অলরেডি শুরু করেছে। মেনলি হাসিনার সাথে ভারতবর্ষের সরকারের কিন্তু একটা খুব ভালো সম্পর্ক ছিল। দুই দেশই কিন্তু এই ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কিন্তু ভালো উন্নতি করছিল। বাংলাদেশে কিন্তু খুব ভালো উন্নতি করছিল। সেখানে হাসিনা সরকারের পতন, অস্থিরতা তৈরি হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসবে। এখন তার ফলে হাসিনা সরকারের সঙ্গে হাসিনা সরকারের সঙ্গে ভারতবর্ষ সরকারের যে একাধিক চুক্তি ঘটেছিল, বিভিন্ন প্রজেক্টগুলো চলছিল, রেল প্রজেক্ট, বাস প্রজেক্ট কিংবা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ভারত বাংলাদেশের সাথে যে মৈত্রী, বন্ধন কিংবা মিতালি এক্সপ্রেস চলে, সেগুলো কবে শুরু হবে তা নিয়ে কিন্তু পুরো অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থাৎ সমস্ত প্রজেক্টে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার সাথে আর একটা হচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় আসে, খালেদা জিয়ার পার্টি ক্ষমতায় আসে, মনে রাখতে হবে বিএনপি কিন্তু আগেও প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, কিন্তু খালেদা জিয়া হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, মেনলি প্রো চাইনা বা প্রো পাকিস্তানি, অর্থাৎ ভারতের প্রতি তার একটা খারাপ মনোভাব আছে। এটা কিন্তু ভারত বাংলাদেশের প্রতি যে বৈদেশিক সম্পর্ক আছে তাতে কিন্তু এফেক্ট পড়তে পারে। খালেদা জিয়া আবার চীনকে সাপোর্ট করে। আগামী দিনে খালেদা জিয়ার জন্য যদি চীন বাংলাদেশে ইনভলভমেন্ট করে, তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য বিরাট বিপদ। মেনলি যে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর, যেটার উপরে বারবার নজর আছে চীনে, যেটাকে দখল করতে পারলে পুরো নর্থ ইস্টটা চীনের দখলে চলে যাবে, সেটা কিন্তু সহজে চীনের কাছেই চলে আসবে। চীন কিন্তু পজিটিভ দিক পেয়ে যাবে, যেটা ভারতের জন্য কিন্তু বিরাট বড় একটা প্রভাব পড়তে পারে। নেক্সট কি, ওদেশে যে সংখ্যালঘু হিন্দুরা আছে তারা কিন্তু খুব ভয়ে আছে, তাদের উপরে অলরেডি কিন্তু অত্যাচার শুরু হয়ে গেছে। তাহলে তারা কিন্তু ভয়ে থাকবে, তারা কিন্তু চেষ্টা করবে ভারতে পালিয়ে আসার, কারণ ভারতবর্ষের আইনে বলা আছে বাংলাদেশ থেকে আর পাকিস্তান থেকে অত্যাচারিত হিন্দুরা যদি ভারতবর্ষে ফিরে আসে তাদেরকে ওয়েলকাম করা হবে। তাহলে তারা যদি আবার যদি ভারতে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু ভারতবর্ষের যে মাইগ্রেন্টের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। ভারতবর্ষের খুব কোলেই অবস্থিত হচ্ছে বাংলাদেশ, সেখানে ভারতবর্ষের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, সম্পর্কে চিড় দেখা দেয়, তাহলে ভারতবর্ষের বিদেশ পলিসিতে বিরাট বড় এফেক্ট পড়বে। অন্যদিকে ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে অনেক ভারতীয়দের কিন্তু আত্মীয় বা রিলেটিভস আছে বাংলাদেশে, তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক হয়, কারো কারো মামা বাড়ি, কারো কারো শ্বশুর বাড়ি বাংলাদেশে আছে। এখন ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা সেটা কিন্তু তারা জানতে পারছে না, তারা কিন্তু খুব ভয়ে আছে, তারা কিন্তু খুব উদ্বিগ্ন আছে, কারণ ওদেশে এখন ইন্টারনেট বন্ধ, ফোন কল বন্ধ, এমনকি ইলেকট্রিসিটিও বন্ধ আছে। সেই নিয়ে কিন্তু একটা খুব সমস্যায় আছে তারা। এখন ভারত বাংলাদেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আর এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু এই অস্থিরতার কারণে বন্ধ আছে। ভারত থেকে যে সমস্ত মালপত্র বাংলাদেশে যায় তারা কিন্তু যেতে পারছে না। ভারতবর্ষের বর্ডারে ফল সবজি এরা দাঁড়িয়ে আছে, তার ফলে ফল সবজি কিন্তু পচতে শুরু করবে, এর দাম কিন্তু ভারতবর্ষের মার্কেটে কমতে শুরু করবে, চাষিরা কিন্তু দাম পাবে না। অন্যদিকে যে মালগুলো বাংলাদেশ থেকে ভারতে আসে সেগুলোর কিন্তু বন্ধ হয়ে আছে, যেমন ইলিশ মাছ আসতে পারবে না, তাহলে কিন্তু এর দাম কিন্তু বাড়বে ভারতবর্ষে, তাহলে কিন্তু একটা ডাইরেক্ট এফেক্ট পড়বে। এখন বাংলাদেশে এই যে সেনা অভ্যুত্থান হলো বা বিরাট বড় পরিবর্তন হলো, এর ভালো দিক কি ভারতবর্ষে পড়বে? ভালো দিক সরাসরি কোনো কিছুই নেই, একটা পরোক্ষ দিক আছে। সে দেশের অত্যাচারী শাসকের পতন ঘটিয়েছে ছাত্র যুবরা। এই ছাত্র যুবরাদের এই যে আন্দোলন, এটা কিন্তু একটা বিরাট বড় অনুপ্রেরণা হতে পারে ভারতীয়দের জন্য। যখনই ভারতবর্ষের কোনো সরকার এরকম অত্যাচারী হয়ে উঠবে, এক না একতন্ত্র দেখাবে, ষড়যন্ত্র দেখাবে, তখন কিন্তু ছাত্র যুবরা যদি আন্দোলন করে, তাহলে কিন্তু তার একটা এফেক্ট থাকবে এবং সরকার ভয় পাবে। সে চাকরি দিচ্ছে না, দুর্নীতি হচ্ছে, কিংবা রেল দুর্ঘটনা ঘটছে, কিংবা সংরক্ষণ নিয়ে আন্দোলন, এটা কিন্তু ঘটতে পারে। তো মনে রাখতে হবে, কখনো হিংসাত্মক আন্দোলন বা কোনো জঙ্গি আন্দোলন কিন্তু কোনোদিনই অ্যাকসেপ্টেবল নয় ভারতবর্ষে, কারণ ভারতবর্ষ হচ্ছে গান্ধীর দেশ, ভারতবর্ষ হচ্ছে বিবেকানন্দের দেশ। এখানে আমরা অহিংসার আন্দোলনকে সব থেকে বেশি পছন্দ করি বা দাম দেই। এখন ভারত সরকার এই মুহূর্তে কী করবে? ভারত সরকার টোটাল বিষয়টির উপরে নজর রাখছে, কত তাড়াতাড়ি বাংলাদেশে একটা সুস্থ সরকার বসে তার দিকে তাকিয়ে আছে। নতুন যে সরকার বসবে তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে ভারত সরকার, কারণ বাংলাদেশ হাতে থাকলে কিন্তু ভারতবর্ষের ফরেন পলিসিতে অনেক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতিতে সমস্যা হবে না। এই হলো আজকের ভিডিও। এখন আপনি শেখ হাসিনাকে সাপোর্ট করেন না এই ছাত্র আন্দোলনকারীদেরকে সাপোর্ট করেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো, যেখানে টোটাল বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।